এই আজকের দিনেই 2021 সালে 13ই জুলাই আমাদের পথ চলা শুরু হয়েছিল। তখন আমাদের ক্লাস হতো সকাল 5টা থেকে 6টা। তো পরবর্তীকালে বেলা বিভিন্নভাবে গড়িয়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে কমেছে, বিভিন্ন শিফট হয়েছে, তো সেইভাবেই চলেছে। তো আজকে আমরা প্রায় 2021 সাল থেকে প্রায় 4 বছর আমরা অতিক্রম করে ফেললাম। তার মধ্যে উত্থান পতন অনেক কিছুই থেকেছে। তো তখন এক সময় 4 জন দিয়ে আমরা কোচিং প্রথম শুরু করেছিলাম। এই প্রসঙ্গে এখনো আমরা প্রায় 4 জনই আছি কোচিং এ। আমাদের যে একটি সদস্যের সংখ্যা 4 জন। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে তখনের 4 জন যা শুরু করেছিল পরবর্তীকালে আবার অনেকে এসেছিল, কিন্তু সাফল্যের হার আমরা সেভাবে দেখতে পাইনি। কিন্তু আমি আজকে বিশেষভাবে খুশি। আজকে আমাদের কোচিং এর টোটাল সদস্য সংখ্যা 4 জনের মধ্যে 3 জন হচ্ছে পার্মানেন্ট সদস্য, একজন এখনো পার্মানেন্ট সদস্য পায়নি। তার মধ্যে আমাদের কিন্তু 3 জনেই আমাদের যে এসএসসি জিডি পরীক্ষা হয় প্রত্যেকে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা পাস করেছে। ঠিক আছে, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের কোচিং এ স্থায়ী সদস্যের মধ্যে 3 জনের মধ্যে 2 জন উপস্থিত হয়েছেন, দেবজিৎ মাহাতো এবং উচিত মাহাতো মহাশয়কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমিও আপনাদের বক্তব্য শুনবো, আমিও কিছু বলবো। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের এই ক্ষুদ্র যে অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করে তোলার চেষ্টা করব। তো প্রথমে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব দেবজিৎ মাহাতোকে। বিশেষ করে আমি চাইবো আপনার নিজের জীবনের আক্ষরিক মূল্যবোধ তুলে ধরুন, যেটা থেকে আমরাও কিছু শিখতে পারবো, জানতে পারবো। আপনি একটা পথ অতিক্রম করে এসে এই জায়গায় দাঁড়িয়েছেন, সেই সঙ্গে সঙ্গে কোচিং সম্পর্কে আমরা 2-4 কথা শুনে নেব। মাননীয় দেবজিৎ মাহাতো মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরীক্ষার জন্য নিজের ত্রুটি ধরে সামনে এগানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এবারে জীবনে অনেক পরীক্ষায় আসবে, একটা আসবে তারপরে সেটার পরে তারপরে আবার আসবে, এবারে ফেলও আসবে, তার সাথে কিছু পাসও দেখা যাবে। তার মধ্যে এই ধরে ধরে এগিয়ে চলাটাই হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রেরণার একটা ধাপ বলা যেতে পারে। এবারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে এই যে 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 সমস্ত পরীক্ষা আমাদের যে হয়, সেই পরীক্ষা সেন্টার গুলো হয়তো অনেক দূরে দেয় না, নতুবা এই যে কলকাতাতে পিসিএস যে সেন্টার গুলো দেয় কাছে দিলে ঠিকই আছে, কিন্তু যে রেল আর আলাদা পরীক্ষা গুলো সেন্টার অনেকটা দূরে দেয়। এই দূরে দেওয়ার কারণে এরকমও দেখা গেছে যে মানে সারা রাত ঘুম নেই, তারপর সকালে পরীক্ষা, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবারে সেইসব বিষয়কে দাঁড়িয়ে ওঠার জন্য এখানে বেশি করে সেলফ স্টাডি করা খুবই জরুরি। যে প্রত্যেকটা পরিবেশে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেই ব্যাপারটা জোর দেওয়া। যেমন যে মক টেস্ট গুলো হয় সেগুলো বিশেষ করে এমন সময় দেওয়া উচিত যে সময়গুলোতে নিজে আর কি কমফোর্টেবল নয়, সেরকম যে একদম মাথা কুল আছে সেই সময় পরীক্ষা দিচ্ছি, বেশ স্কোর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অসুবিধা আছে। পরবর্তীকালে সেই স্কোর কমে যাবে যদি ওইরকম কোনো শিফটে পরীক্ষা পড়ে যায়।
তো সেই সব পরীক্ষা পেরোনোর জন্য এরকম পরিস্থিতি তৈরি হয়ে দাঁড়াতে হবে। আর আমি বেশি কিছু বলছি না, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় দেবজিৎ মাহাতো মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। উনি যে ব্যাপারটা বললেন বা ওনার বক্তব্য থেকে আমরা যে কয়েকটা শিখিয়ে নিলাম, উনি বললেন যে আমাদের এই কোচিং সেন্টার সেলফ স্টাডির জন্য খুবই ভালো এবং ইনি বিশেষভাবে উপকৃত হয়েছেন। সত্যিই কিন্তু আমাদের প্রত্যেককেই জানা উচিত যে আমরা কিভাবে পড়ি বা কিভাবে পড়লে ভালো হবে। আমরা এতদিন পর্যন্ত ছোটোবেলা থেকে পড়ে এসেছি, স্যার বই খুলে নোট তৈরি করে দিল, আমরা মুখস্থ করলাম, ক্লাসের পরীক্ষায় গিয়ে লিখে দিয়ে চলে এলাম। কিন্তু স্যার কিভাবে নোটটা তৈরি করছে, একটা সিস্টেম কিভাবে রান করানো যায়, একটা পরীক্ষা কিভাবে কন্ডাক্ট করা যায়, কোশ্চেন কিভাবে চুজ করা যায়, এগুলো যতক্ষণ না আপনি করছেন ততক্ষণ না আপনি কিন্তু বুঝে উঠতে পারবেন না যে আপনার কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে বা কোনগুলো প্রশ্নপত্রে আসা উচিত। এই জন্য অনেক সময় আমরা নিজেরা কোশ্চেন তৈরি করে পরীক্ষা নিয়ে থাকি। এবং সেই সঙ্গে সঙ্গে উনি যেটা আরও একটা মূল্যবান বক্তব্য বললেন যে আমরা সবসময় বাড়িতে সবসময় একটা কমফোর্টেবল জোনে সবসময় আমরা পরীক্ষা দিতে চাই, কিন্তু আদতে কমফোর্টেবল জোনে গিয়ে পরীক্ষা দেওয়ার পর যখন আমরা বাস্তবে পরীক্ষার ফিল্ডে যাই, আমাদের পরীক্ষা সেন্টার আমাদের বাড়ি থেকে অত্যন্ত দূরে হয়, কখনো কলকাতা বা কখনো দূরের শহরে চলে যেতে হয়। সেখানে গিয়ে রাত্রি থেকে পরীক্ষা দেওয়ার ফলে আমাদের অনেকটা বাধা বিপত্তি হয়। তখন আমরা আর বাড়ির যে কমফোর্টেবল পরিবেশে পরীক্ষা দেওয়ার ব্যবহারিক প্রয়োগ আমরা পরীক্ষা রুমে করে উঠতে পারি না, আমাদের পরীক্ষার স্কোর কমে যায়। সেই জন্য উনি যেটা বললেন যে বাড়িতে সবসময় ইনকমফোর্টেবল জোনে মানে কমফোর্টেবল জোনে নয়, এরকম জোনে আমাদের কিন্তু যখন আমাদের হয়তো মন ভালো নেই বা শরীরে একটু প্রবলেম হচ্ছে, একটু প্রতিকূল পরিবেশে, এক কথায় বলতে গেলে প্রতিকূল পরিবেশে আমাদের কিন্তু পরীক্ষা দেওয়াটা বা বাড়িতে মক টেস্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। সেই ঠিক একই সঙ্গে আমরা এরকম আরও কোনো দারুণ অভিজ্ঞতা আমরা শুনে নেব আমাদের কোচিংয়ের অন্যতম সদস্য মাননীয় উচিত মাহাতো মহাশয়ের কাছ থেকে। উচিত, আমার কথা শোনা যাচ্ছে? হয়তো উচিত সঙ্গে নেটওয়ার্কের আমাদের সমস্যা। দেবজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। যাই হোক, উচিতের সঙ্গে হয়তো যোগাযোগ করা যাচ্ছে না নেটওয়ার্ক সমস্যার জন্য। তো আমি আজকে এই 4 বছর 5 বছরের অভিজ্ঞতায় আমি এইটুকু বলতে পারি যে আমরা তখন শুরু করেছিলাম 4 জনকে নিয়ে, একটা সৎ ইচ্ছা এবং উচ্ছ্বাসা নিয়ে, যাদের নাম না করলেই নয়, যারা প্রথমে অত্যন্ত পাড়াগাঁয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহনী গ্রামে প্রথম টার্গেট ডেস্টিনেশন নামে একটি কোচিং সেন্টার শুরু করেছিলেন, যারা এই দিশার কাণ্ডারি দেখিয়েছিলেন মাননীয় শিবু ভূঁইয়া মহাশয়, মাননীয় তরুণ ভূঁইয়া মহাশয়, মাননীয় নারায়ণ সৎপতি মহাশয় এবং মাননীয় নিত্যানন্দ মাহাতো মহাশয়। তারা চেয়েছিলেন শহরের আদলে অত্যন্ত পাড়াগাঁয়ে চাকরিমুখী পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার শুরু করা, কিন্তু পরবর্তীকালে আমার সেখানে গেস্ট টিচার হিসেবে ডাকা হয়, আমি তখন জব পেয়ে যাই। পরবর্তীকালে তখন আমি এইটা অনলাইনে কিভাবে শুরু করা যেতে পারে এই নিয়ে বিভিন্ন জনের সঙ্গে আলোচনা ডিসকাস করা হয়, এবং প্রথম আমি যাদেরকে নিয়ে অনলাইনে পথ চলা শুরু করেছিলাম আমার 3 জন বান্ধবী এবং আমার বোন। আমার 3 জন বান্ধবী হচ্ছেন মাননীয়া মৌসুমী সিং মহাশয়া, মাননীয়া বৈজয়ন্তী মাহাতো মহাশয়া, মাননীয়া দীপালী নায়ক মহাশয়া এবং আমার বোন মাননীয়া পুষ্প মাহাতো মহাশয়া। পরবর্তীকালে আরও অনেক ছেলে মেয়ে আসে, পড়াশোনা করে চলে যায়। তারপরে আমাদের এই নিয়ে 4 বছর পথ চলা শুরু হলো। এবারে যদি বলেন যে এই 4 বছর আমি চাকরি করতে করতে কি পেলাম, এই জায়গাটাতে আমি তো টাকা পয়সার কিছুই লেনদেন হয় না। আমি এই 4 বছরে এখান থেকে পেয়েছি ভালোবাসা
নতুন ছেলে মেয়েদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, সামাজিকতা জেনেছি, কিভাবে এত এত ছেলে মেয়েকে হ্যান্ডেল করা যায়, কিভাবে একটা সিস্টেমেটিক ফাংশন তৈরি করা যায়। সেই সঙ্গে সঙ্গে আজকে আমার সঙ্গে বহু ছেলে মেয়ে যারা চাকরি শুরু করেছিল অত্যন্ত মেধা নিয়ে, আজকে 4 বছর পর ওরা পড়াশোনাটা থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছে। কিন্তু আজকে আমার পড়াশোনার প্রতি ভালোবাসা ঠিক 4 বছর আগে যেমন ছিল আজও সেরকম আছে। হয়তো প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির জন্য আমি সেভাবে ক্লাস নিয়ে উঠতে পারিনি বা ক্লাস করতে পারিনি, কিন্তু দৈনন্দিন আমাদের যে ডেলি রিভিশন হয় সেটা আমরা লেখার বা দেওয়ার চেষ্টা করি। আমাদের ব্রেনটা বা আমাদের মাথাটা হয়তো আজকে বড় গাছ কাটার মতো একটা অস্ত্র না তৈরি হলেও ছোট ছোট ডাল বা ছোট ছোট ঘাস কাটার মতো পরিবেশ কিন্তু আজকে তৈরি হয়েছে, এবং আমি নিজেই সেই পরিবেশের একদম অঙ্গীকারভাবে আমি ভালোভাবে জিনিসটা বুঝতে পারছি। তো ঠিক একইভাবে পরবর্তীকালে আরও হয়তো কিছু সামাজিক দায়বদ্ধতা আমার উপর এসে পড়বে সমাজের রীতি নিয়ম অনুসারে। সেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই কোচিং সেন্টার ঠিক আজ যেভাবে চালু রেখেছি এভাবে চালু রাখার চেষ্টা করব। তো আমরা যার কথা বলছিলাম অচিতবাবু লাইনে এসছেন। উচিত, শোনা যাচ্ছে কথা? উচিত শোনা যাচ্ছে? যাই হোক, কোন রকম নেটওয়ার্ক বিচ্যুতির জন্য হয়তো ওনার সঙ্গে যোগাযোগ করতে আমরা পারছি না, কারণ বাড়িটা অত্যন্ত পাড়াগ্রামে হওয়ার জন্য নেটওয়ার্কের একটু সমস্যা দেখা যায়, বিশেষত এই সন্ধ্যার দিকটাতে। তো আজকের এই অনুষ্ঠান আর বিশেষভাবে দীর্ঘায়িত করব না। যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকে করতে পারেন, আর নয়তো কিন্তু আজকের অনুষ্ঠান আমরা এইখানেই সমাপ্তি ঘোষণা করব। হ্যাঁ স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেন, সত্যি কথা বলতে তুমি কোশ্চেনটা আরেকবার করো তো। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে কোন একটা সমাজের কোন একটা ব্যক্তিকে আমি কখন বলবো যে ব্যক্তিটা সাকসেসফুল জীবনে? ঠিক আছে, সাকসেসফুলের যে সংজ্ঞাটা আমিও তো বিভিন্ন জায়গা থেকে পড়েছি, দেখেছি বা উপলব্ধি করেছি। সাকসেসফুল ব্যাপারটা কিন্তু একদম সম্পূর্ণ নিজের কাছে। যে যখন নিজে যেরকম হতে চেয়েছে সেরকম যদি হতে পারে, কেউ মনে করছে আমি এটা সাকসেস, কেউ আবার মনে করছে আমি 5তলা বাড়ি তৈরি করে প্রত্যেকটা বাড়িতে টাইলস লাগাবো, এই করব সেই করব, তার কাছে ওটা একটা সাকসেস। কেউ ভাবছে আমি 5টা গাড়ি যদি করতে পারি আমি নিজেকে একটা সাকসেস মনে করব। আবার কেউ ভাবছে আমি যদি একটা সরকারি চাকরি করতে পারি তাহলে আমি নিজেকে সাকসেস মনে করব, যেটা আমার এতদিনের ড্রিম ছিল। আবার কেউ মনে করছে আমি এখানে চাষ ফলিয়ে আমি যে পরের বছর একটু বেশি ধান উৎপাদন করতে পারি তাহলে ওটাই আমার কিন্তু সাকসেস। অর্থাৎ এই সাকসেসের যে ব্যাপারটা এটা প্রতি মুহূর্তে মুহূর্তে কিন্তু বদলাতে থাকে, এবং সাকসেসের পার্টিকুলারলি কোনো সংজ্ঞা হয় না, এবং সময়ের সঙ্গে সঙ্গে সাকসেসের সংজ্ঞাও বদলাতে থাকে। আমি এইটাই বলবো বিশেষভাবে। তো ওই জন্য দূর থেকে কেউ সাকসেস হয়েছে না অসাফল্য হয়েছে আমরা সাময়িকভাবে বিচার করলেও জীবনের যে মূল সাকসেস বা প্রধান সাকসেস ওইটা কিন্তু যে ব্যক্তি উনিই ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে আদৌ আমি সফল হয়েছি না বিফল। আমরা বাইরে থেকে হয়তো বলতে পারবো উনি চাকরি পেয়েছেন বাকি কেউ পাননি, তাহলে উনি সাকসেস বলতে পারবো না। যে হ্যাঁ চাকরি পেয়েছেন, একটা অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, অর্জন মানেই কিন্তু সাকসেস আমরা বলবো না। উনি ধান ফলিয়েছেন, সাকসেস তখনই বলবো যারা যে কাজের সঙ্গে যুক্ত আছেন আলটিমেটলি দিনের শেষে নিজেকে খুশি হ্যাপি মনে করছেন। আমি মনে করি ওনার ডেফিনেশন অনুযায়ী উনি তখন নিজেকে তখন সফল মনে করবেন। আদারওয়াইজ কিন্তু বাইরে থেকে সফল অসফল বোঝাটা খুব মুশকিল। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, উচিতের সঙ্গে আরেকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। উচিত, যাই হোক শেষ মুহূর্তে আমরা উচিতের সঙ্গে যোগাযোগ করতে পারলাম। তো আমাদের কোচিংয়ের এক অন্যতম সদস্য উচিত মাহাতোর কাছ থেকেও ঠিক আমরা দেবজিৎ বাবুর কাছ থেকে যেমন জেনেছিলাম যে ব্যক্তিগত জীবনের কিছু আক্ষরিক বোধ আমাদের সামনে যদি তুলে ধরেন আমরা কিছু শিখতে পারবো। সেই সঙ্গে সঙ্গে অনলাইন টিউটরের সঙ্গে তার জীবনের যে সম্পর্ক জড়িয়ে আছে ওইটা ওনাকে আমি এখন বক্তব্যের মাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ স্যার।
সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ ও আমার প্রিয় সহপাঠীরা, সবাইকে নমস্কার। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে কয়েকটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্য ও কৃতজ্ঞ। প্রথমে আমি আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি একজন সাধারণ ছাত্র, কিন্তু আমার স্বপ্ন ছিল অসাধারণ কিছু করার। পড়াশোনার পথে অনেক বাধা এসেছে, ভুল সিদ্ধান্ত, তারপর সময়ের অভাব, কখনো কখনো হতাশা বোধ, কিন্তু আমি কখনো থেমে থাকিনি। বরং এই প্রতিকূলতাগুলোকে আমি শক্তিতে পরিণত করতে শিখেছি। আর এই যাত্রায় অনলাইন টিডিআর কোচিং আমার জীবনে এক বিশাল পরিবর্তন এনেছে। শুধু পড়াশোনা নয়, টিডিআর আমাকে শিখিয়েছে কিভাবে বিশ্বাস করে ধৈর্য রাখতে হয়, সমাজকে কিভাবে সঠিকভাবে কাজে উচিত একটু যদি নেটওয়ার্কে আসো তাহলে ভালো হয়, কারণ লাগাতে হয়। এখানে পড়ার পদ্ধতি অনেক সহজ ও সাজানো গোছানো থাকে। আমি প্রথম দিন থেকেই টিডিআর এ ভর্তি হয়ে অনেক আত্মবিশ্বাস উপলব্ধি করতে পেরেছি। টিডিআর এর শিক্ষকেরা শুধু স্যার হ্যাঁ, সময় ও দূরত্বের বাধা কাটিয়ে এক নতুন দিশা দেখাচ্ছে। শেষে আমি বলবো, জীবনে কিছু পেতে হলে স্বপ্ন দেখতে হয়, এবং সেই স্বপ্নকে বাস্তব রূপে দিতে হয় কঠোর পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনার মাধ্যমে। আমার জীবনে টিডিআর সেই দিক নির্দেশক। আরো একটি বিশেষ অভিজ্ঞতার কথা বলতে চাই। টিডিআর এর যার কাছে আমি অনুপ্রাণিত হয়েছি তিনি হলেন প্রভাত স্যার। উনি শুধু একজন শিক্ষক নন, একজন গাইড, মোটিভেটর, কোনো কোনো অভিভাবকের মতো মেশেন। ওনার পড়ানোর ধরন অনেক সহজ আমার মনে হয়, যেটা একবার শুনলে মনে হয় আমি পারবো। তিনি শুধু বইয়ের পাঠ শেখান না, শেখান কিভাবে লক্ষ্য স্থির করতে হয়, কিভাবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হয়, কিভাবে সমাজের সঙ্গে ব্যবহার করতে হয়। অনেক সময় ক্লাসে ওনার একটা কথা আমার খুব ভালো লাগে, যে ধৈর্য রাখো, ভুল করলে কিছু শেখা যায়, কিন্তু চেষ্টা করতে ছেড়ো না, চেষ্টা করে যাও। এটা আমি টিডিআর সম্বন্ধে বললাম। আর দেবজিৎ যেগুলো বললেন ওগুলো ওই কথাগুলো আমাকে খুব ভালো লেগেছে, যে মানে মক টেস্ট গুলো একটু সে অন্যরকম টাইমে দেওয়া উচিত, যখন মানে তোমার পরিস্থিতি মক টেস্ট দেওয়ার মতো নয়, সেরকম টাইমে দেওয়া উচিত। আর মক টেস্ট দেওয়ার সময় অনেক সময় আমি উপলব্ধি করেছি যে মানে অনেক কিছু ছোট ছোট ভুল হয়, সেই ভুলগুলোকে মানে সমাধান করার টাইম পাইনি আমি, তখন পরে এসে সেগুলোকে সমাধান করি। আর পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপারটা, আমি তো ভালোই গিয়েছিলাম, আর দেবজিৎদার মতো তত পরীক্ষা দিতে যাইনি, একটাই জীবনে পরীক্ষা দিতে গেছি, সেই জন্য আমার অভিজ্ঞতা সেরকম কিছু নেই পরীক্ষা দেওয়ার ব্যাপারে। ধন্যবাদ স্যার, এই বলে আমি বক্তব্য শেষ করছি আমার। অসংখ্য ধন্যবাদ মাননীয় উচিত মাহাতো মহাশয় তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উনি যে কয়েকটা বিষয় তুলে ধরলেন, যে অনলাইন টিডিআর শুধু পড়াশোনা শেখায় না, জীবনের মূল্যবোধ শেখায়, সামাজিকতা শেখায়। তো এইটা আমি বিশেষত চেষ্টা করে থাকি। কেন? কারণ আমি আমার জীবনে এটা আমি অনেকবার উপলব্ধি করেছি। আমরা ভালো ভালো নাম্বার পাই, ভালো ভালো ডিগ্রি অর্জন করি, কিন্তু আমাদের সামাজিক অবক্ষয় দেখা যায়। কিন্তু একটা সুসজ্জিত পরিবেশ তৈরি করার জন্য সমাজের প্রত্যেক স্তরীয় মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ তাহলে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় যারা আজকে বিশেষ ভূমিকা পালন করছে, তাদের সঙ্গে একটা আচার আচরণ ব্যবহারও খুব জরুরি। সেই জন্য আমি জীবনে যেগুলো ঠকে শিখেছি আমি সেটা শেয়ার করার চেষ্টা করি। আর তার থেকে বড় ব্যাপার, আমাদের চারিদিকে তো আজকে নেগেটিভিটি ভর্তি।
আপনি পেরে যান তবুও নেগেটিভিটি, না পারলেও নেগেটিভিটি। সেই জায়গা থেকে আমি পজিটিভ আশঙ্কা তৈরি করি এবং আমি এই পজিটিভিটি দিয়ে আমি অনেককে পাল্টাতে দেখেছি, নিজেও পাল্টেছি, এরকম অনেক উদাহরণ আছে। হ্যাঁ, তো সেই জন্য আমি সেটা বলি। তো অচিতবাবু সেই ব্যাপারটা তুলে ধরলেন, ভালো লাগলো। আর বেশি কিছু বলে আমি আর অনুষ্ঠানটা আমি দীর্ঘায়িত করছি না। আজকে পরিসংখ্যানটা কোনো ব্যাপার নয়, আমরা ঠিক এইভাবেই এগিয়ে যাব, সঙ্গে কেউ থাকুক না থাকুক, আমি আপাতত পথে আছি। এই বলে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো।